বনবিষ্ণুপুর নামের একটা গ্রামে অনন্যা নামের মিষ্টি একটা মেয়ে বাস করত। অনন্যার বাবা মা অনন্যাকে ভীষণ ভালোবাসতো। অনন্যা ওর বাবা মায়ের এত আদরের ছিল যে গ্রামের সবাই ওকে দেখে হিংসা করত। কেননা অনন্যাকে ওর বাবা মা কখনো মাটিতে পাই রাখতে দিত না, সব সময় গাড়িতে করে ঘোরাতো আর ওকে সব দামি দামি গিফট এনে দিত। অনন্যার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তিনি মেয়ের জন্য দুনিয়া এক করে ফেলতো। তেমনি অনন্যার বার্থডে ছিল। বার্থডেতে পুরো গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া হলো। সেখানে অনন্যার জন্য 5 তলা জন্মদিনের কেক আনলো ওর বাবা মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অনন্যা, হ্যাপি বার্থডে টু ইউ। মামনি, তোমার এই কেকটা পছন্দ হয়েছে? আর এই নাও, তোমার জন্য গিফট হিসেবে সবচেয়ে দামি ফ্রক এনেছি। এটা সোনা রূপা দিয়ে তৈরি। এটা তাড়াতাড়ি পরে নাও মামনি। ওয়াও মামুনি, এটা তো অনেক সুন্দর। অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা ফ্রক কিনে দেওয়ার জন্য। আমাদের ক্লাসের কারো এত সুন্দর ফ্রক নেই। এটা আমি যখন পরবো সবাই হিংসায় জ্বলে পড়ে মরবে। হা হা হা। ছি ছি অনন্যা, এসব বলতে নেই। আমরা তোমাকে এত আদর করি বলে তুমি যে এভাবে সবাইকে হিংসা করতে বলবে তা কিন্তু কখনোই ঠিক নয়। মামুনি, তোমার যা আছে তা নিয়ে তুমি খুশি থাকো, কিন্তু অন্যদের কিছু না থাকলে তা নিয়ে হাসাহাসি করবে না। সবার সঙ্গে মিলেমিশে থাকবে। এখন আমাদের দিন ভালো যাচ্ছে, কাল তো ভালো নাও যেতে পারে। আর এই নাও, আমি তোমার জন্য এই সোনা আর রূপার চুড়িটাও এনেছি। এটা আমার মা আমাকে আমার জন্মদিনে দিয়েছিলেন। বলেছিলেন এগুলো জাদুর চুড়ি, কিন্তু এখনো আমি এগুলোর জাদু দেখতে পাইনি। আশা করি তোমার কাছে থাকলে একদিন না একদিন তুমি এগুলোর জাদু দেখতে পারবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমার কথা মনে রাখবো আর কখনো কিছু নিয়ে অহংকার করব না। অনন্যা ওর মায়ের লক্ষ্মী মেয়ে ছিল। ওর মা ওকে কিছু বোঝালে ও তখনই বুঝে নিত। এভাবেই ওদের দিন ভালো যাচ্ছিল। একদিন অনন্যার বাবা মা গাড়িতে করে অনন্যাকে নিয়ে ঘুরতে বের হয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মা, আমার অনেক মজা লাগছে। আজকে তো আমরা পার্কে গিয়েছি, এখন কি আমরা রেস্টুরেন্টে যাব ডিনার করতে? হ্যাঁ মামুনি, আমরা রেস্টুরেন্টে যাব ডিনার করতে। তুমি বলো তোমার কি খেতে ইচ্ছে করছে? আমার তো পিৎজা খেতে ইচ্ছে করছে। আর হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইস। আর হচ্ছে, আর কি? এত কিছু তোমার এই ছোট পেটে কি ধরবে? কেন ধরবে না মাম্মা? অবশ্যই ধরবে। তুমি একদম ভেবো না, আমি সব খেয়ে নেব। পাগল মেয়ের কথা শোনো, সব খেয়ে নেবে তুমি, তাই না? ঠিক আছে, চলো আগে রেস্টুরেন্টে যাই। তারপর তারা রেস্টুরেন্টে চলে গেল আর সেখানে দামি দামি সব খাবার ওরা অর্ডার করলো। খাবারের জন্য ওরা অপেক্ষায় করছিল, তখনই রেস্টুরেন্টে আগুন লেগে গেল। সবাই ছুটোছুটি করতে লাগলো প্রাণ বাঁচানোর জন্য। তখন অনন্যা বলল, মা বাঁচাও, আগুন আগুন, আমাকে বাঁচাও। কোথায় তোমরা? আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না, চারদিকে আগুন, ধোঁয়া লেগে গেছে আমার চোখে। হা 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 হা। রেস্টুরেন্টের কেউ একজন অনন্যাকে নিয়ে সেখান থেকে বের করলো, আর বাকি যারা সবাই ছিল রেস্টুরেন্টেই পুড়ে মারা গেল। অনন্যার বাবা মাও সেই রেস্টুরেন্টেই পুড়ে গেল। মাম্মা পাপ্পা, তোমরা কোথায়? তোমাদেরকে কেন পাচ্ছি না? ওর বাবা মা মারা যাওয়ার কারণে অনন্যা একদম একা হয়ে গেল। বাড়ির কাজের লোকরাও চলে গেল। যেহেতু অনন্যার বাবা মা ছিল না, এখন আর ইনকাম করার মতো কেউ ছিল না। অনন্যার কাছে ছিল শুধু ওর বাড়িটা আর ওর বাবার রেখে যাওয়া ব্যাংকের কিছু টাকা। আমি একা একা কি করব? আমি এত ছোট্ট একটা বাচ্চা মেয়ে। বাবা মা, তোমরা যখন মারা গেলে আমাকে নিয়েও তোমরা মারা যেতে পারতে। এখন যে আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে কে খাবার খাইয়ে দেবে? আমাকে কে স্কুলের জন্য তৈরি করে দেবে? হা 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 হা। অনন্যা কান্না করছিল। তখনই ওর চোখ যায় টেবিলে রাখা সেই সোনা রূপার চুড়িগুলোর দিকে। এই সোনা রূপার চুড়িগুলো আমার মাকে নানু দিয়েছিল। মা বলেছিল এগুলো জাদুর চুড়ি। এগুলো পরে দেখি তো কিছু হয় কিনা। অনন্যা সেই সোনা আর রূপার চুড়ি পরে মনে মনে বলতে লাগলো,
আমি যদি আমার বাবা মাকে একটিবারের জন্য দেখতে পেতাম তাহলে অনেক ভালো হতো। আমার যে বড্ড একা লাগছে, একা একা যে আমার একটুও ঘুম পায় না। মা, বাবা, তোমরা কোথায়? তখনই সেখানে ওর বাবা মায়ের আত্মা প্রকট হলো। আর অনন্যার মা বলল, মামুনি, আমাদের হায়াত ততদিনই ছিল, তাই তো আমরা পরপারে চলে এসেছি। এখন তোমাকে সাহস রাখতে হবে। তুমি সাহস আর ধৈর্যের সাথে এগিয়ে যাও। তোমাকে রেখে সবাই চলে গেছে, কারণ ওরা কেউ তোমার ভালো আপন বন্ধু ছিল না। আর ওরা আমাদের এখানে চাকরি করলেও আমরা চলে যাওয়ার পর ওরাও চলে গেছে। তুমি তোমার জীবনে এমন কাউকে পাবে যে সত্যি সত্যি তোমাকে ভালোবাসে। আমাদের কি কোনো আত্মীয় স্বজন নেই মা? আমার যে বড্ড কষ্ট হচ্ছে। একজন আছে, এই গ্রামে একজন বৃদ্ধা দাদিমা আছে তোমার। তুমি তার সঙ্গে দেখা করে তাকে বাড়িতে এনে রাখতে পারো। কোন বৃদ্ধা দাদিমা? ওই যে, যার পুরো শরীরে ঘা হয়ে আছে। ছি, ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই না। উনি কত নোংরা। এভাবে বলতে হয় না, উনি তোমাকে অনেক ভালোবাসবেন। আমাদের যে টাকা আছে তা দিয়ে তুমি ওনাকে চিকিৎসা করাবে, উনি একদম সুস্থ হয়ে যাবেন। উনি তোমাকে অনেক ভালোবাসেন। উনি তোমার বাবার খালামণি হন। ঠিক আছে, তুমি যা বলছো আমি মাথায় রাখবো। পরদিন অনন্যা সেই বুড়িমার কাছে গেল দেখা করতে। ঠাম্মা, মা বলেছে তোমার সঙ্গে দেখা করতে। তোমার মা কিভাবে বলবেন? আমি তো শুনেছি তোমার মা আর পৃথিবীতে নেই। তোমার বাবা মা দুইজনই মারা গেছেন। সে অনেক কথা ঠাম্মা, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। এতদিন তোমার সঙ্গে দেখা করতে আসিনি। তুমি এভাবে শরীরে ঘা নিয়ে কেন ঘুরে বেড়াও? তোমার কি ছেলে মেয়ে কেউ নেই? আমার শরীরের এই ঘা দেখে সবাই চলে গেছে। যেই ছেলে মেয়েকে কষ্ট করে মানুষ করেছি, ওরাই আমার বিপদে আমাকে ফেলে চলে গেছে। তোমার বাবা বড্ড ভালো মানুষ ছিলেন। আমার চিকিৎসার জন্য উনি অনেক টাকা দিয়েছেন। দাঁড়াও ঠাকুমা, আমার কাছে জাদুর চুড়ি আছে। ওই চুড়ি তোমাকে পরিয়ে দিচ্ছি, তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে। তারপর সেই সোনা রূপার জাদুর চুড়ি অনন্যা ঠাকুমাকে পরিয়ে দিল। জাদুর চুড়ি, ঠাকুমার শরীরটা সুস্থ করে দাও, যেন ওনার সব ঘা ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে ঠাকুমা একদম সুস্থ হয়ে গেলেন। এ কি, আমার এই রোগ এত দ্রুত সেরে গেল? এটা দেখছি সত্যি জাদুর চুড়ি। তুমি দেখছি জাদু জানো দিদি ভাই। চলো, এখন থেকে তোমার সব দেখাশোনার দায়িত্ব আমার। হ্যাঁ ঠাকুমা, এখন থেকে আমিও তোমার সঙ্গে থাকতে চাই। এই পৃথিবীতে যারা আমাদের আপন ছিল তারা সবাই স্বার্থের সাথে সাথে চলে গেছে। এখন আমি তোমার কাছেই বড় হব। এরপর অনন্যা ওই ঠাকুমার কাছেই বড় হতে থাকে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।